প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম মীমাংসা। শুরু করছি দ্বিতীয় অংশ। এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সেলুন চালাই আমরা, মিস্টার। স্বভাবসুলভ মার্জিত সুরেলা কণ্ঠে বলল ম্যারিয়ন। তোমার জন্যে উৎসবের সুযোগ, মৃদু হেসে বলল হেভেন। যত ইচ্ছে পান করছো তুমি, একটা পয়সাও লাগছে না। শীতল রাগ দেখা গেল ম্যারিয়নের চোখে, কিন্তু পরক্ষণেই বিস্ময় ফুটে উঠল। প্রিন্স ম্যারিয়ন থেকে দূরে থেকো, স্ট্রেঞ্জার, চাপা স্বরে বলল সে। ফ্লোরম্যানদের উদ্দেশ্যে মৃদু নট করল। হেভেন টের পেল প্রায় ঠেলে ওকে দরজার দিকে নিয়ে যাচ্ছে লোক দুটো। ছাড়া পেতে জোর খাটানো শুরু করলো, কিন্তু খুব একটা কাজ হলো না। বরং সামনের দিকে ছুটে গেল ওর দেহ। পেশাদার লোকের কাজ, কোনো খুঁত থাকলো না। ভারসাম্যহীন এবং অসহায়ভাবে উড়ে গিয়ে ভিড়ের মধ্যে আছড়ে পড়ল। সংঘর্ষের ফলে মেঝেতে পড়ে গেল দুই মাইনার। হেভেন পড়ল তাদের উপর। সামলে নেওয়ার সুযোগ পেল না। জ্যাকেটের সামনের দিক চেপে ধরে ওকে খাড়া করলো দুই ফ্লোরম্যান। তারপর কিছু বোঝার আগেই দরজা পথে প্লাঙ্ক ওকে নিজেকে বেরিয়ে আসতে দেখলো হেভেন। হাত বাড়িয়ে শক্ত বোর্ডের সাথে সংঘর্ষ ঠেকালো, তবে হিমশীতল তুষারের স্পর্শ এড়াতে পারল না। গালে তুষার লাগতে মনে হলো যেন বরফে চর খেয়েছে। বিকৃত হয়ে গেল মুখ। উঠে বসলো। দেখলো দরজার উপর দাঁড়িয়ে আছে দুই বীরপুরুষ। ভুলেও আর এখানে ঢুকো না, শাসালো একজন। ঘুরে ভেতরে ঢুকে পড়ল। পাশ কাটানোর সময় থমকে দাঁড়িয়ে ওকে দেখলো দুই মাইনার। হাসলো। বাম হাতের কবজির কাছে কেটে গেছে, দেখলো হেভেন। প্যান্টের সাথে হাত ঘষল। মেজাজ খারাপ লাগছে খানিকটা, তবে নিজের মধ্যে তপ্ত ক্রোধ বা শীতল আক্রোশ না দেখে অবাক হলো, বরং দীর্ঘ তার কৌতুক বোধ করছে। অপমানটুকু হয়তো হয়তো পাওনা ছিল ওর। সেজন্যে ম্যারিয়ন কেন, কেউই দুঃখ করবে না। যাতে করতে বাধ্য হয় তাই করবে সে এখন। অন্তত ম্যারিয়নকে দুঃখ করতে বাধ্য করবে। আনমনে হাসল হেভেন। জেদার সংকল্পে দীর্ঘ হয়ে গেল চোয়াল। দরজার দিকে এগোতে গিয়েও নিবৃত্ত করে নিল নিজেকে। বোঝাই যাচ্ছে এ পথে ওকে আশা করবে ফ্লোরম্যানরা। ঘুরে মূল রাস্তার দিকে এগোলো। ভিড়ের মধ্যে মিশে গেল। কিছুক্ষণ পর প্রিন্স ম্যারিয়নের মূল দরজায় যখন ফের দেখা গেল ওকে, প্রথমে কেউই টের পেল না, কারণ সাথে একগাদা লোককে নিয়ে ঢুকেছে ও। পেছনের লোকগুলো প্রায় ঠেলে ভেতরে নিয়ে এসেছে ওকে। তীক্ষ্ণ চোখে ভিড়ের দিকে তাকিয়ে আছে দুই ফ্লোরম্যান। বাড়ির কাছাকাছি দাঁড়ানো লোকটার হাতে একটা বিলিয়ার্ড কিট। থেমে পেছনের লোকজনকে পেরিয়ে যাওয়ার সুযোগ দিল হেভেন। তারপরই ওকে দেখতে পেল এক ফ্লোরম্যান। করুণা ফুটে উঠল লোকটার চোখে। প্রত্যাশা নিয়ে তাকালো, যেন নিশ্চিত জানে একটু আগে থেমে যাওয়া লড়াইটা শুরু করবে ও। অন্য কোনো সময় বলেই ঘুরল। পেছনে দাঁড়ানো দুই মাইনারকে ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে এলো সেলুন থেকে। প্লাঙ্ক ওক ধরে এগোলো এবার খানিকটা জেদ হচ্ছে। মাথাটা পরিষ্কার হয়ে গেছে। কি করতে যাচ্ছে জানে পরিষ্কার। বেপরোয়া মাতালদের সামাল দিয়ে এ ধরনের খেলায় অভ্যস্ত ফ্লোরম্যানরা, তাই আগাম আঁচ করতে পারবে ওর পরিকল্পনা। সত্যি কি? ডানে মোড় নিল। ভিড় এড়িয়ে ফুটপাত ঘেঁষে এগোলো। একটু পরেই একটা সরু গলিতে চলে এলো। পাশের বাড়ি থেকে আসা ম্যান আলোয় রাস্তাটা চোখে পড়ল। ভারী ওয়াগনের চাকার দাগ বসে গেছে নরম মাটিতে। ক্ষতবিক্ষত দেখাচ্ছে, তবে পরিচ্ছন্ন। আড়াআড়িভাবে প্রিন্স ম্যারিয়নকে পেরিয়ে বামে মোড় নিল। আফসা আধারে ঠিকমতো দেখতে না পেলেও দালানটার মাঝামাঝি একটা দরজা ঠাউর করতে পারল। দরজার পাশে বিয়ারের কিছু ব্যারেল। জানালা দিয়ে ক্ষীণ আলো এসে পড়েছে বাইরে। দরজার উপর চোখ রেখে এগোলো। ভেতরে ঢুকতে কোনো অসুবিধে হলো না বা বাধা এলো না। মেলান আলো জ্বলছে বড়সড় কামরাটায়। স্টোররুমে এসে উপস্থিত হয়েছে অনেকগুলো বাক্স আর বিয়ারের ব্যারেল দেখে ধারণা করলো হেভেন।
এক চমকে চোখে পড়ল, একটা ব্যারেল ঠেলে নিয়ে যাচ্ছে। পায়ের শব্দে ফিরে তাকালো সে। মিক আছে ভেতরে? দালানের ভেতরের দিকে আঙুল তুলে জানতে চাইল হেভেন। নট করলো লোকটা। এগোলো হেভেন। ভেতরের হই হল্লা আর বাজনার শব্দ কানে আসছে। বাম দিকে ছোট্ট করিডোর শেষে বড়সড় একটা দরজা চোখে পড়ল। কভার জোড়া টেনে ধরল। দেখলো বিলিয়ার্ড টেবিল আর বারের মাঝখানের দরজায় এসে দাঁড়িয়েছে ঠিক পিয়ানোর পেছনে। ভেতরে ঢুকে পেছনে কবাটগুলো ভিড়িয়ে দিল। বিলিয়ার্ড খেলোয়াড়দের একজন দেখতে পেল ওকে, কিন্তু আগ্রহ দেখালো না। বোর্ডের দিকে চোখ ফিরিয়ে নিল। দুই টেবিলের মাঝখানের পথ ধরে এগোলো। ড্যান্স ফ্লোরের কাছে চলে এলো। ঘরের অন্য জায়গার তুলনায় এদিকে আলো কম। আবসা আধারের মধ্যে দাঁড়িয়ে পুরো সেলুনের উপর চোখ বুলালো হেভেন। পিয়ানোর ওপাশে দাঁড়িয়ে নাচ উপভোগ করছে এক ফ্লোরম্যান। রাউন্ড শেষ হয়ে যেতে খালি হয়ে গেল ড্যান্স ফ্লোর। চেয়ারে গিয়ে বসলো লোকজন। ভিড় আলগা হতে এবার মেক ম্যারিয়নকে দেখতে পেল হেভেন। আগের মতোই মাইনারদের টেবিলে গিয়ে তেষ্টা মেটাচ্ছে। অপেক্ষায় থাকলো। ম্যারিয়নের উপর চোখ। বাজনা থামিয়েছে পিয়ানো বাদক। মিকের সাথে আলাপ করছে। পিয়ানোর উপর কনুইয়ের ভার চাপিয়ে দাঁড়িয়ে আছে দানব। হোলস্টার থেকে পিস্তল তুলে হাতে নিল হেভেন। সরে এলো পিয়ানোর কাছে। কিছুই টের পেল না মিক ম্যারিয়ন। বুকের পাশে কোল্টের নল চেপে ধরতে সচেতন হলো। চটপটে বকবকানি থেমে গেল। থমকে গিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো। হেভেনকে দেখতে পেয়ে দৃষ্টি নামিয়ে পিস্তলটা দেখল। ওদিকে স্থির দাঁড়িয়ে আছে পিয়ানো বাদক। আমাদের খেলাটা শেষ হয়নি, মৃদুস্বরে বলল হেভেন। বাইরে এসো। কেন? তোমাকে কিছু ভদ্রতা শেখানো দরকার। হাসি মিক ম্যারিয়নের চোখে। হাসিটার মধ্যে বুনো আনন্দ আর ঔজ্জ্বল্য দেখা গেল। পালিয়ে গেলে কেন? সোনার মতো লড়াইও দেখতে ভালোবাসে শহরের লোকজন। আমাদের ব্যাপারে নাক গলাবে না কেউ, যে কোনো জায়গায়। ঠিক আছে এসো। ঘুরে সেলুনের সামনের দিকে এগোলো সে। হোলস্টারে পিস্তল ফেরত পাঠালো হেভেন। অনুসরণ করলো বলি বয়কে। 20 গজ এগিয়ে থামল মিক। দুহাত তুলে চড়া গলায় অন্যদের মনোযোগ আকর্ষণ করছে। লোকজন শান্ত হয়ে পড়তে ওর দিকে একটা হাত তুলে দেখালো। এদিকে এসো বন্ধুরা, এখানে একটা লড়াই হতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গেল। ছুটে এসে হেভেনের পেছনে অবস্থান নিল মাইনাররা। ঘিরে দাঁড়ালো। কিছুটা উদ্বেগ মিশ্রিত পরিতৃপ্তি বোধ করল হেভেন। ভালো বা মন্দ যাই হোক, কাজটা শুরু করেছে। পছন্দ মতো জিনিস বাছাই করেছে, হয়তো বোকার মতোই। এবং এমন একদল দর্শক আশপাশে আছে যার একজনও ওর পক্ষে থাকবে না। সম্ভবত মিক ম্যারিয়নের পক্ষেও থাকবে না। ধারণা করল লড়াইটা দেখবে এরা, উপভোগ করবে, কিন্তু বাধা দেবে না। এটাই নিয়ম। ইতিমধ্যে বাইরে চলে গেছে লোকজন। বাজি ধরা শুরু হয়ে গেছে, কিন্তু কেউই ওর পক্ষে বাজি ধরতে চাইছে না। যে কজন ধরল পরিমাণেও খুব কম। বাইরে রাস্তা আর ব্লাঙ্ক ও পরিষ্কার করছে দুই ফ্লোরম্যান। লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে মাঝখানে প্রায় 20 গজ ব্যাসের জায়গা খালি করে ফেলেছে। নিজেদের মধ্যে সমানে চিৎকার করছে লোকজন। কে কি বলছে বোঝার উপায় নেই। একটু পর মিক ম্যারিয়নকে সেলুন থেকে বেরোতে দেখে উল্লাসে ফেটে পড়ল লোকগুলো। দরজায় এসে দাঁড়ানো হেভেনের দিকে তাকালো মিক। যথেষ্ট জায়গা, তাই না? কণ্ঠে বিদ্রুপ। নট করার সময় গানবেল্ট, জ্যাকেট, হ্যাট খুলতে শুরু করলো হেভেন। রেইলের ক্রসবারের সাথে ঝুলিয়ে রাখলো ওগুলো। এমন জায়গায় রাখো পরে যাতে মনে করতে পারো ব্ল্যাঙ্ক কি। ওর উদ্দেশ্যে তামাশা করলো একজন। ভিড়ের দিকে তাকালো হেভেন। প্রায় 100-3 লোক উপস্থিত হয়েছে। ভিড়টা বাড়ছে ক্রমশ। আশপাশ থেকে ছুটে আসছে লোকজন। ওদের আগ্রহ দেখে বোঝা যাচ্ছে বহুদিন এমন লড়াই হয়নি এখানে, অন্তত মিক ম্যারিয়নের বিরুদ্ধে। চোখে মুখে উত্তেজনা, উন্মাদনায় আক্রান্ত হয়েছে লোকগুলো। বেশিরভাগের হাতে বিয়ার, হুইস্কি নয়তো সিগারেট। সমানে বকবক করছে এবং প্রায় কিছুটা অধৈর্য হয়ে পড়েছে লড়াই শুরুর জন্যে। কোট খুলে ফেলেছে মিক ম্যারিয়ন। কোমরের বেল্ট খুলে পেটের উপর
আটো সাটো করে বাঁধল। পাশে দাঁড়ানো এক লোকের দিকে ঘুরল। এরকম ছোক করা লোকদের শরীরে মার্কা লাগাতে সবসময় পছন্দ করি আমি, সোল, বলল মৃদুস্বরে, গলায় আত্মবিশ্বাস এবং অহংকার। এই তাহলে প্রিন্স, ভাবল হেভেন। লম্বা, প্রায় দীর্ঘদেহী, 40-এর মতো বয়স। প্রথম দেখায় মনে হলো কোনো গুরুতর অসুখে ভুগছে। কালো স্যুট পরনে, গলায় একটা মাফলার। তীক্ষ্ণ চোখে দেখছে ওকে, অনুভব করলো হেভেন। ওকে দেখে যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। মিক, মৃদুস্বরে বলল ম্যারিয়নের পার্টনার। তোমার পক্ষে 500 বাজি ধরব, এর বেশি ধরা সাহস হচ্ছে না। 3 একে, চিৎকার করে সোল ফিন্সকে আহ্বান জানালো একজন। লোকটাকে দেখতে পেল না হেভেন। রাজি, জানালো প্রিন্স। উত্তেজিত লোকজন চিৎকার করে উল্লাস প্রকাশ করতে শব্দহীন হাসি দেখা গেল ম্যারিয়নের মুখে। অলস একটা দানবের মতো ধীর গতিতে এগোলো। কাঁধের উপর তুলে দিল বাদামি গারটার। প্রতিপক্ষ একবারই আক্রমণ করছে না দেখে দুপাশে ছড়িয়ে দিল বিশাল হাত দুটো। আচমকা লাফিয়ে এগোলো। দু হাতে বেষ্টন করতে চাইছে হেভেনকে। খানিকটা ঘুরে গেল হেভেনের শরীর। ডান হাতের কনুই কাঁধ উচ্চতায় তুলল। ওর কনুইয়ের উপর এসে পড়ল মেঘ। মুখে লাগলো আঘাতটা। হঠাৎ করে থামিয়ে দিল বিশাল শরীরটাকে, যেন 4x4 ফুটের শক্ত একটা কাঠের সাথে সংঘর্ষ হয়েছে। সঙ্গে সঙ্গেই আঘাত করল হেভেন, দ্রুত এবং গায়ের জোরে। হাতের তালু দিয়ে জ্যাব বসালো ম্যারিয়নের মুখে। ঝটিতি পিছিয়ে এলো এরপর। থমকে দাঁড়িয়েছে মেঘ, বিস্মিত। থেতলে যাওয়া ঠোঁটে রক্তের নোনাস্বাদ অনুভব করছে। এক হাতে রক্ত মুছে আস্তিনের সাথে মুছে ফেলল তালু। চোখের সামনে তুলে দেখল না। শক্ত হয়ে দাঁড়াও বাছা, শীতল স্বরে বলল সে, এবং ফাইট করো। তারপর ছুটে এলো। পেটে পড়া লিকার ওর অনুভূতিগুলোকে ভোঁতা করে দিয়েছে হয়তো, এবং বেপরোয়া ভাবল হেভেন। বিশাল শরীর, একে তো বিরাট সুবিধা, তার উপর বুনো আক্রোশ আরও তেজদীপ্ত করে তুলেছে দানবকে। অদম্য, অপ্রতিরোধ্য মনে হচ্ছে লোকটাকে। ওর শরীরে আঘাত করল মিক চোখের পলকে। সরে গিয়ে এড়ানোর চেষ্টা করলো হেভেন, কিন্তু পুরোপুরি সফল হতে পারল না। কাজ ছুঁয়ে গেল ঘুষিটা, কিন্তু তাতেই টলে উঠল ওর দেহ। অমানসিক শক্তি লোকটার গায়ে। আঘাতের পরিণতিতে প্লাঙ্ক ওকে নিজেকে পড়ে থাকতে দেখে হাড়ে হাড়ে টের পেল হেভেন। লোকজনের চিৎকার চরমে উঠল এবার। বিজয় হাতের নাগালে দেখে ফের চার্জ করতে এলো মেক ম্যারিয়ন। হেভেন তখন হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে। টের পেল দেরি হয়ে গেছে। শরীর ঘুরিয়ে ছুটান্ত মেক ম্যারিয়নের পায়ের দিকে ঝাঁপ দিল। সংঘর্ষের সময় মনে হলো শীত দ্বারা শুদ্ধ কেঁপে গেছে সারা দেহ, কিন্তু লাফের সুফল পেল তৎক্ষণাৎ। ভারসাম্য হারালো মিক, হুমড়ি খেয়ে পড়ে গেল প্লাঙ্কের উপর। তারপর হেভেন যখন ঘুরে দাঁড়ালো, দেখলো উঠে দাঁড়িয়েছে ম্যারিয়ন। আচ্ছন্ন ভাব কাটাতে মাথা নাড়ল সে। ওর উপর স্থির হয়ে আছে চোখ। এগিয়ে গেল হেভেন, মুঠির বদলে বুকের কাছে 2 হাতের পাঞ্জা ছড়ানো। পাশ থেকে ম্যারিয়নের মাথা সোজাসুজি কোনাকুনি নিজের শরীর চালিয়ে দিল। 2 হাতে পেছনে ঠেলে দিল তার মুখ। ফের তুষার ভরা রাস্তায় আশ্রে পড়ল দানব। বীরের কাছাকাছি গিয়ে দাঁড়ালো হেভেন। ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে, অপেক্ষায় থাকলো। মিকো উঠে দাঁড়িয়েছে, শূন্য দৃষ্টিতে তাকালো ওর দিকে। নাচছ দেখছি, কর্কশ্বরে বিরক্তি প্রকাশ করলো বুলি বয়। গোল্লায় যাও তুমি, হয় সামনে এসো, নয়তো। ভারিক্কি চালে এগিয়ে এলো সে এবার। কাছাকাছি পৌঁছে লাথি চালালো। হাঁটু বাঁকিয়ে উরুর ভেতরের দিকে আঘাতটা নিল হেভেন। যতটা ভেবেছিল তার চেয়েও ভয়ঙ্কর মনে হলো আঘাতটাকে। ওর পুরো পা অবশ হয়ে গেল, যেন নড়তে পারল না। এ সুযোগে এগিয়ে এলো মিক, জাপটে ধরল ওকে। উরুর মতো মোটাসোটা তার শক্তিশালী 2 বাহুর অস্তিত্ব টের পেল হেভেন। বিস্ময় বোধ করলো ওগুলোর জোর অনুভব করে। আষ্টে পিষ্টে ওকে জড়িয়ে ধরেছে এবং চাপ দিচ্ছে। এটাই চাইছিল। ব্যথার মধ্যেও ভাবল হেভেন। রাগ আর জেদ পেয়ে বসলো এবার।
দর্শকদের বুনো চিৎকার আরও অসহায় এবং জেদি করে তুলল ওকে। শিকারকে খুন করার সুযোগ পেয়ে গেছে মিক ম্যারিয়ন। শক্ত বাঁধন চেপে বসার আগেই ছাড়ানোর চেষ্টা করলো হেভেন। শরীরের মাংসপেশিগুলোকে টান টান করে তুলল, শীত দ্বারা বাঁকা করে ফেলল। সহসায় মিক ম্যারিয়নের শক্তিমত্তার পরিমাণ টের পেল। ওর শরীরের সাথে চেপে বসেছে দুই বাহু, এক চুল শিথিল হলো না মরিয়াস প্রচেষ্টার পরও। দানবীয় আক্রোশে বুকের সাথে পিষে ফেলতে চাইছে ওকে। শ্বাসরোধী বাঁধনটা থেকে মুক্তি পেতে হবে বুঝতে পারছে হেভেন, এবং শিগগিরই, নয়তো মিনিট পূর্ণ হওয়ার আগেই খুন হয়ে যাবে। ইচ্ছে করেই শরীর শিথিল করে দিল এবার। পেছনে সরে যাওয়ার প্রয়াস পেল। অনুভব করল ওকে চেপে ধরেই তাল মেলানোর চেষ্টা করছে মেঘ। মজবুত বাঁধন শিথিল হতে দিতে নারাজ। দুপা আগে বাড়ল সে। মাটি থেকে পা তুলে হাঁটু বাঁকালো হেভেন। সামনের দিকে ঠেলে দিল পুরো শরীর। ওর 180 পাউন্ডের ভর আচমকা নিজের উপর আছড়ে পড়তে থমকে গেল মিক ম্যারিয়ন। পড়তে গিয়েও থামের মতো পায়ের উপর সামলে নিল। হিতে বিপরীত হলো তাতে। হেভেনের সাথে ওর শরীরের সংঘর্ষ দুজনকেই আছড়ে ফেলল রাস্তার উপর। সেলুন মালিকের উপর পড়েছে হেভেন। পড়ার সময় হাঁটুর উপর পুরো শরীরের ভর চাপিয়ে দিয়েছে। ফলে এক লহমায় বেরিয়ে গেল মিকের পেটের সব বাতাস। ব্যথায় নীল হয়ে গেল মুখ, হা করে থাকলো বাতাসের জন্যে। অজান্তে দুহাতে পেট চেপে ধরেছে। বিস্ময় চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ওদিকে গড়ান দিয়ে দূরে সরে গেছে হেভেন। দাঁড়িয়ে আছে কয়েক হাত তফাতে। খুব একটা সুস্থ বোধ করছে তা বলা যাবে না। সারাশির মতো চেপে থাকা বাঁধন ছুটে যাওয়ার পরও শ্বাসরোধী অনুভূতি হচ্ছে বুকে। চিনচিন করছে বুকের গভীরে। ভেঙে না গেলেও কয়েকটা হাড়ে চির ধরেছে বোধ হয়। বুক ভরে হিমশীতল বাতাস টেনে নিল। সতর্ক দৃষ্টিতে তাকালো প্রতিদ্বন্দ্বীর দিকে। ততক্ষণে সামলে নিয়েছে ম্যারিয়ন। সাবধানে দৃষ্টিতে মাপছে ওকে। বুঝতে পেরেছে লড়াইটা এখন আর সহজ নেই। নিজের বিপর্যস্ত অবস্থা অস্থির করে তুলেছে তাকে। শীতল ক্রোধ বিস্ফোরণ ঘটাতে চাইছে। মিনিট দুই পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা, মাপছে একে অন্যকে। তারপর ছুটে এলো মিক ম্যারিয়ন। বুনো আক্রোশে ফোঁস-ফাঁস করে নিঃশ্বাস ফেলছে। হিংস্র বুনো হয়ে গেল দুজনেই। উন্মাদের মতো একের পর এক আঘাত করতে থাকলো। ভিড় করা লোকজন ওদের হাতগুলোকে ঝলসে উঠতে দেখলো কেবল। ওদের তপ্ত নিঃশ্বাস, অস্ফুট কাতর ধ্বনি আর মিক ম্যারিয়নের খিস্তি শুনল। সুবিধা করতে পারছে না সে, কারণ এখন যে লড়াই চলছে তা অতি পরিচিত হেভেনের। ব্যারাকে এরকম লড়াই করার বহু অভিজ্ঞতা আছে ওর, যেখানে শারীরিক সামর্থ্য কিংবা বুনো আক্রোশ দিয়ে সুবিধা করা যায় না, বরং বিদ্যুৎ গতি আর পাল্টা আঘাতের সময় ও স্থান নির্বাচনী লড়াইয়ের জয় পরাজয়ের মাপকাঠি হয়ে দাঁড়ায়। হেভেনের মধ্যে কোনো দ্বিধা নেই। সমানে একের পর এক আঘাত করছে। জানে সুযোগ পেলে মুহূর্তের মধ্যে ওকে খুন করে ফেলবে ম্যারিয়ন। খুন চেপে গেছে তার মাথায়। তবে নিজের শক্তির সবটা ব্যয় করছে না ও, পরে দরকার হতে পারে ভেবে। এলোপাথারি ঘুষি চালাচ্ছে সেলুন মালিক, কিন্তু তা করছে না হেভেন। দেখে শুনে আঘাত করছে। ম্যারিয়নের চিবুক, নাক আর মুখই ওর লক্ষ্য। ইতোমধ্যে রক্তাক্ত হয়ে গেছে মিকের পুরো মুখমণ্ডল। রক্ত গড়িয়ে গলা ভিজিয়ে দিয়েছে। চলত হয়ে এসেছে গতি। আগের মতো জোরও নেই হাতে। এ অবসরে পরপর দুটো ঘুষি চালালো হেভেন। দানবের দুই ভুরুর মাঝখানের চামড়া ফাটিয়ে দিল। রক্ত ঝরতে শুরু করলো সঙ্গে সঙ্গেই। গড়িয়ে পড়া রক্তে চোখ বন্ধ হয়ে যেতে অন্ধের মতো হাত চালাতে শুরু করলো মেঘ। রাগে বিভৎস দেখাচ্ছে মুখ। কিন্তু প্রতিবার হেভেনকে যখন স্পর্শ করলো সে, পাল্টা তীব্র আঘাত ফিরে পেল। একসময় হাল ছেড়ে দিল মেঘ। প্রতিরোধের স্পা হারিয়েছে। কোনো রকমে দাঁড়িয়ে আছে, চোখ বোঝা, হা করে শ্বাস ফেলছে। প্রবলভাবে ওঠানামা করছে বিশাল বুক। ঘুষির ঝড় বইয়ে দিল হেভেন। অসহায়ভাবে সব হজম করলো দানব। শেষ কয়েকটা ঘুষি পেটে চালালো। ম্যারিয়নের পেটের সাথে চেপে থাকা বেল্ট খসে পড়ল এবার। নিজের হাতগুলোকে ভারী আর ক্ষতবিক্ষত মনে হলো হেভেনের কাছে।
বুকে ব্যথা হচ্ছে অনুভব করলো। শীতল আর কটু বাতাস টেনে নিতে ব্যথাটা যেন আরও বেড়ে গেল। অজান্তে কেসে উঠল। লড়াইয়ের শেষ দেখার জন্য চিৎকার করছে দর্শকরা। আশ্চর্যভাবে এখনও দাঁড়িয়ে আছে ম্যারিয়ন। উদ্ভ্রান্তের মতো মাথা নাড়ছে এদিক ওদিক। বনরাগ, লড়াইয়ের ক্লান্তি আর মারের তীব্রতা ছাড়িয়ে তার মধ্যে এবার অ্যালকোহলের প্রভাব পড়তে দেখল হেভেন। মাতাল, পর্যদস্ত মনে হচ্ছে দানবকে। যে কোনো মুহূর্তে পড়ে যাবে। ফের আঘাত করলো হেভেন। অবশিষ্ট শক্তির পুরোটা ব্যবহার করেছে আঘাতের পেছনে, কিন্তু তারপরও পড়ল না ম্যারিয়ন। কেবল দুলে উঠল বিশাল দেহটা। আরেকবার হাত চালানোর ফাঁকে দুহাতে ওকে পেছনে ঠেলে দিল সে। যথেষ্ট জোর ছিল। পেছনে হেলে পড়ল হেভেন, কিন্তু এগিয়ে এসে ওর অপ্রস্তুত অবস্থার সুযোগ নেওয়ার মতো অবস্থায় নেই সে। দাঁড়িয়ে থাকলো আগের জায়গায়। যেভাবেই হোক ফেলতে হবে দানবকে। শক্তি সঞ্চয় করার ফাঁকে ভাবল হেভেন। ততক্ষণে সামনে চলে এসেছে ম্যারিয়ন। উঠে দাঁড়ানোর প্রয়াস পেল। মিকের বুক বরাবর কাঁধ দিয়ে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু হিসাবে ভুল হলো ওর। ফের নিজেই পড়ে গেল। এই অবস্থায় চটপটে দুটো ঘুষি চালালো মিক, কিন্তু চলত হওয়ায় কাটিয়ে যেতে পারল হেভেন। সরে গিয়ে পাল্টা হামলা চালালো। শরীরে ক্লান্তি না আসা পর্যন্ত থামল না আর। তারপর শেষ ঘুষিটা চালালো সেলুন মালিকের চিবুকে। ছিটকে গিয়ে প্লাঙ্ক ও ওকে আছড়ে পড়ল বিশাল শরীর। কেঁপে উঠল কাঠের তৈরি প্লাঙ্ক। গুঞ্জন উঠল চারপাশে। ক্লান্তি বোধ করছে হেভেন। দূরে দাঁড়িয়ে থেকে অপেক্ষায় থাকলো। একটু পর দেখলো হয়তো ব্যথা কিংবা অ্যালকোহলের কারণেই অন্ধের মতো হ্যাঁচড়ে পেঁচে উঠে দাঁড়ালো ম্যারিয়ন। স্থলিত পায়ে এগিয়ে আসছে। পরি করেও পড়ল না। বুক ভরে শ্বাস নিল। বিকৃত হয়ে গেছে রক্তাক্ত ক্ষতবিক্ষত মুখ। ওকে পাশ কাটিয়ে রেলের কাছে চলে গেল সে। প্রবল নির্ভরতায় চেপে ধরল রেলটা। দম নিচ্ছে ধীরে ধীরে। আহত পশুর মতো মাথা তুলে বোধশূন্য দৃষ্টিতে চারপাশ দেখার চেষ্টা করলো। অটুট নীরবতা। একটা শব্দও করছে না লোকজন। লড়াইয়ের শেষ দেখার অপেক্ষায় আছে। এগিয়ে গেল হেভেন। কাছে গিয়ে মিকের কাঁধে একটা হাত রাখলো। ঘুরিয়ে সেলুনের দিকে ফেরানোর চেষ্টা করলো তাকে, কিন্তু সুবিধা করতে পারল না। এক চুলও নড়ল না দানবের শরীর, বরং ভারসাম্য হারিয়ে ও নিজেই পড়ে গেল। প্লাঙ্কে বসে পড়ল হেভেন। উঠে দাঁড়ালো একটু পর। এক হাতে রেইলে ভর দিয়ে মিকের দাড়ির জঙ্গলে ঢুকিয়ে দিল অন্য হাত। শক্ত মুঠিতে দাড়ি চেপে ধরে উঠে দাঁড়ালো। ঘুরে গেল মিকের মুখ। এবার হাত সরিয়ে নিল হেভেন। মিকের চোয়াল বরাবর তালু চালালো। শরীরে যেটুকু শক্তি অবশিষ্ট ছিল তার সবটা দিয়ে। আঘাতের চোটে ঘুরে গেল ম্যারিয়নের মাথা। সামলে নেয়ার চেষ্টা করলো সে, কিন্তু বিশ্বাসঘাতকতা করলো পা জোড়া। প্ল্যাঙ্কের উপর হেলে পড়ল। গড়ান খেলো আধ পাক। মুখটা পড়ল হিমশীতল তুষারের উপর, এবং ওভাবেই থাকলো। লড়াই শেষ। চিৎকার আর হুড়োহুড়ি পড়ে গেল দর্শকদের মধ্যে। উল্লাস প্রকাশ করছে। প্ল্যাঙ্কের উপর বসে পড়ল হেভেন, ক্লান্ত, বিপর্যস্ত। কাঁধ চাপড়ে অনেকেই অভিনন্দন জানাচ্ছে ওকে, কিন্তু উদাসীন ও। লোকজনের হুড়োহুড়িতে বরফ কণা ছড়িয়ে পড়ছে বাতাসে। নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ালো। বুঝতে পারছে খোলা জায়গায় যাওয়া দরকার, কিন্তু নড়তে চাইছে না শরীর। একই জায়গায় বসে থাকলো। দুই হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে রেখেছে। অনেকক্ষণ পরে মাথা তুলে তাকালো চারপাশে। তখনও ভিড় আলগা হয়নি। একটা বিছানা দরকার আমার। বিড়বিড় করে উঠে দাঁড়ালো। সাহায্য করতে এগিয়ে এলো কয়েকজন মাইনার, কিন্তু মাথা নেড়ে তাদেরকে নিরস্ত করলো হেভেন। ক্লান্ত দেহে এগোলো হোটেলের দিকে। কারো সাহায্য কিংবা পেছনে অতি উৎসাহী কোনো মাইনারকে ছাড়াই নিজের কামরায় পৌঁছলো। বিছানায় মুখ থুবড়ে পড়ল। ওভাবেই থাকলো কয়েক মিনিট। পাশ ফিরে ব্ল্যাঙ্কেটের উপর রাখা হ্যাট, জ্যাকেট আর পিস্তলের দিকে তাকালো বোকার মতো। ওগুলো কিভাবে এখানে এলো কোনো ধারণা নেই। অবশ্য বোঝার চেষ্টাও করলো না। ঠায় পড়ে থাকলো। অপেক্ষায় আছে কখন নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি অর্জন করতে পারবে।
দরজায় করাঘাতের শব্দ কানে এলেও ভ্রুক্ষেপ করল না হেবেন। বাইরের লোকটা অধৈর্য হয়ে পড়েছে, রীতিমতো আঘাত করতে শুরু করলো। একটু পর বাধ্য হয়ে দরজার দিকে তাকালো। দরজা খোলো মিস্টার, তোমার সাথে কথা বলতে চায় সোল প্রিন্স, একটা কণ্ঠ শোনা গেল। প্রচণ্ড ক্রোধে আচ্ছন্ন হয়ে পড়ল ওর শরীর। হাত বাড়িয়ে পিস্তলটা চেপে ধরল। তারপর কষ্টের সৃষ্টে উঠে বসলো বিছানার উপর। লড়াই শেষ হওয়ার সময় এত ক্লান্তি বা ব্যথা অনুভূত হয়নি, অথচ এখন যেন ক্রমে বাড়ছে। গুলি করার আগেই কেটে পড়ো, ক্ষীণ কণ্ঠে বলল। বিশ্রাম ছাড়া আর কিছু চাই না আমার, সোল প্রিন্স। কেন, স্বয়ং প্রেসিডেন্টের সাথেও এখন দেখা করব না আমি? বিড়বিড় করে বলল। বুঝতে পারল না কথাগুলো লোকটার কানে গেছে কিনা, কিন্তু একটু পর দরজার কাছ থেকে পায়ের শব্দ সরে যেতে বুঝলো আপাতত নিস্তার পেয়েছে। যন্ত্রণার এমনিতেই অভাব নেই, তার উপর শুটকি সোল প্রিন্স। আচ্ছন্নের মতো ভাবল। চিত হয়ে শুয়েছে এবার। অজান্তে চোখ বুজে ফেলল। অসহায় নিঃস্ব মনে হচ্ছে নিজেকে। টান টান হয়ে আছে শরীরের সব মাংসপেশি, ছিঁড়ে যাবে যেন। শরীর শিথিল করে মাথা থেকে সব চিন্তা ঝেঁটিয়ে বিদায় করে দিল। তারপরও লড়াইয়ের কারণটা মনে পড়ল। এর চেয়েও সহজ পথ ছিল, আপন মনে ভাবল। কিন্তু তিক্ততা বা বিরক্তি অনুভব করার আগেই ঘুম নেমে এলো ওর চোখে। 2। 8টা বাজেনি এখনও, কিন্তু এরই মধ্যে দ্বিতীয় কাপ কফির ফরমাইশ দিয়েছে ক্যাপ্টেন জনসন। খাবার টেবিলে বসে আছে, নাস্তা শেষ করেছে বেশ আগেই। সামনে টেবিলের উপর সিগারেটের প্যাকেট। দিয়াশালাই বের করার জন্য পকেটে হাত ঢোকাতে রান্নাঘরের দরজায় করাঘাতের শব্দ কানে এলো ওর। স্টোভের উপর কফির কেতলি নামিয়ে রেখে দরজার দিকে এগোলো মেরি জনসন। কবাট সরাতে রাস্তায় পড়ে থাকা তুষারের উপর প্রতিফলিত উজ্জ্বল আলো এসে পড়ল চোখে মুখে। অজান্তে কুঁচকে উঠল ওর চোখ। ফিল স্টিলম্যানের হাসির শব্দ কানে আসতে চোখ পিটপিট করে তুলল। মর্নিং মেরি, ভেতরে ঢোকার সময় উইশ করল ফিল। কফি? দরজা আটকানোর সময় স্টিলম্যানের উদ্দেশ্যে জানতে চাইল। অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে গেল স্টিলম্যান। নিখুঁত কায়দায় সেলুট করল ক্যাপ্টেনকে। সুপ্রভাত স্যার বলার সময় ঘুরল মেরির দিকে। আর্মির রীতিনীতির প্রতি তোমার হয়তো শ্রদ্ধা নেই, কিন্তু আমি তো এর বাইরে যেতে পারি না। আগে সেটাই সারতে হবে আমাকে, তারপর অন্য কিছু। হ্যাঁ, কফি হলে মন্দ হবে না, ধন্যবাদ। কৌতুক তার চোখে। এগিয়ে গিয়ে ক্যাপ্টেনের সামনে টেবিলে হাতের বইটি নামিয়ে রাখল। হাতের দস্তানা খুলে একটা চেয়ারে বসে পড়ল। অ্যাডজুটেন্ট যদি আমাকে নিয়ে যেতে এসে থাকে, তাহলে নিশ্চয় দেরি করে ফেলেছি আমি, হালকা সুরে জানতে চাইল ক্যাপ্টেন। কঠিন এবং পরিশ্রমী মানুষ আমি, স্যার। মেরির উদ্দেশ্যে দাঁত কেলিয়ে হাসল সে। কাপ পিরিচ নিয়ে এলো মেরি। কাপে কফি ঢেলে দুজনের মাঝখানে বসলো। হালকা সবুজ উলের একটা ড্রেসের উপর অ্যাপ্রন চাপিয়েছে। উৎসুক চোখে দেখছে ফিলকে। মুখে সতেজ আর সুখী একটা ভাব। বইটি তুলে নিয়ে উপরের টাইটেল দেখল মেরি। আর্মি রেজিস্টার, 1872। পাতা উল্টে 2-1 পৃষ্ঠায় চোখ বোলালো। তারপর ভুরু কুচকে তাকালো ফিলের দিকে। ছোট ছাপা, কোনো ছবিও নেই। এর আগেও দেখেছি এটা। ওটা তোমার বাবার জন্যে, বাছা। হাত বাড়িয়ে বইটা কেড়ে নিল স্টিলম্যান। পাতা উল্টে সঠিক পৃষ্ঠা বের করে মেলে ধরল দুজনের মাঝখানে। বাপ মেয়ে দুজনেই পড়ল। হেবেন জন ফেডারিক, জন্ম 1842, মন্টানা। 1862 সালে সেকেন্ড লেফটেন্যান্ট পদে নিয়োগ। ফার্স্ট লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি 1864 সালের 1 মার্চ। 2 মাস পর সেকেন্ড লেফটেন্যান্ট পদা অবনতি। 27তম ইনফ্যান্ট্রি, ইউএস আর্মি। প্রথম লেফটেন্যান্টের পদোন্নতি 27তম ইনফ্যান্ট্রি, মার্চ 19, 1870।
সেকশন অফিসারের সুপারিশে সেকেন্ড লেফটেন্যান্ট পদাবনতি। 57 হেডকোয়ার্টার, ডিপার্টমেন্ট অফ পার্টে। 1870 সালের নভেম্বর 12। অতিরিক্ত অফিসার হিসেবে নিয়োগ 1871 সালের জানুয়ারি 12। জরুরি অবস্থায় যে কোনো পোস্ট পেতে পারে তাকে, যদি তার সার্ভিস গ্রহণযোগ্য এবং কাম্য হয়। পদাবনতি, তীক্ষ্ণ স্বরে বলল ক্যাপ্টেন। এমন এক লোককে কিনা। শেষ করল না সে। উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকালো স্টিলম্যানের দিকে। ওর রেকর্ড এসেছে? না স্যার। পকেটে হাত ঢোকালো ক্যাপ্টেন। ওর জয়েনিং অর্ডার এখনও পড়ে দেখিনি। এক প্রস্ত কাগজ বের করে আনলো সে। ভাঁজ খুলে পড়ল। তারপর বিতৃষ্ণার সাথে টেবিলের উপর ছুঁড়ে ফেলল। অভিজ্ঞ সাহসী একজন লেফটেন্যান্টকে চেয়েছিলাম আমি, কিন্তু ওরা আমাকে পাঠালো কিনা পদাবনতি পাওয়া এক সেকেন্ড লেফটেন্যান্টকে। ফিল স্টিলম্যানের দিকে তাকালো কৌতূহলী দৃষ্টিতে। কি মনে হয়, মাকাল ফল? একাডেমিক গ্র্যাজুয়েটদের কখনো পদাবনতি দেওয়া হয় না, তাই না? জানতে চাইল মেরি, ব্যঙ্গ ওর কণ্ঠে। কালে ভদ্রে নিষ্প্রিয় সুরে বলল ক্যাপ্টেন। কি মনে হয় তোমার ফিল? আসলেই কি ওর মধ্যে কিছু আছে, নাকি সবটাই ভান? ওকে পছন্দ করি আমি, এমনকি গতরাতে মিক ম্যারিয়নকে পেটানোর পরও। মিসেস ক্যাসলনের বাড়ি ত্যাগ করার ঘণ্টাখানেকের মধ্যে কাণ্ডটা ঘটিয়েছে ও। বিস্ময় দেখা দিল ক্যাপ্টেনের চোখে। সন্দেহ আর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অ্যাডজুটেন্টের দিকে। ঠোঁটের কাছে কাপ তুলে ধরেছিল মেরি। কাপটা নামিয়ে রাখার সময় সংশয় দেখা গেল চোখে। তুমি সিরিয়াস ফিল? আমার বিশ্বাস হচ্ছে না। লোকজন বলছে সেরে যাওয়ার পর ক্যাম্পবাসী হয়তো মিক ম্যারিয়নের নতুন একটা মুখ দেখতে পাবে। ম্যারিয়ন? বিড়বিড় করল জনসন, যেন এই প্রথম নামটা শুনেছে। ওই দানবটা যে সেলুন চালায়। কি নিয়ে লড়াই বাঁধল? শুনিনি, সতর্ক কণ্ঠে বলল ফিল। কিছু একটা ছিল স্টিলম্যানের কণ্ঠে, অন্তত মেরির কাছে তাই মনে হলো। সঙ্গে সঙ্গেই চ্যালেঞ্জের দৃষ্টিতে ফিলকে বিদ্ধ করল। নিশ্চয় শুনেছ, কিন্তু বলছো না, কারণটা কি ফিল? জানি না আমি, ওখানে ছিলাম নাকি। প্রতিবাদ করল স্টিলম্যান। লাল হয়ে গেছে মুখ, দ্রুত সামলে নিল নিজেকে। চেয়ারে শরীর এলিয়ে দিল মেরি। তুমি যদি আমাকে নাই বলতে চাও ফিল, তাহলে ধারণা করতে পারি লড়াই বেঁধেছিল নিশ্চয় কোনো মেয়েকে নিয়ে। সেলুনের কোনো মেয়ে। দীর্ঘস্বরে প্রায় ঘোষণা সুরে বলল। শ্রাগ করল স্টিলম্যান। মেরির দৃষ্টি এড়িয়ে গেল। বাপের দিকে ফিরল মেরি। দারুণ ভাগ্যবান লোক তুমি ক্যাপ। তোমার পদাবনতি পাওয়া অফিসার, এবং আমার ধারণা একজন ভদ্রলোক একটা মেয়েকে নিয়ে সেলুনে ঝগড়া করেছে। এই যে শুরু হলো, কোনো প্রমাণ ছাড়াই একটা লোককে দোষারোপ করছো তুমি। প্রায় গর্জে উঠল ক্যাপ্টেন। সেজন্যে খুব ভাগ্যবান লোক হয়ে পড়েছি আমি। সিগার বের করে বিষণ্ণ দৃষ্টিতে টেবিলে রাখা রেজিস্টারের দিকে তাকালো সে। শার্টের পকেট থেকে নিজের সিগার কেস বের করে অফার করলো স্টিলম্যান। হাত বাড়িয়েও ফিরিয়ে নিল ক্যাপ্টেন। না, বেশি ভালো ওগুলো, পরে আমার নিজেরগুলো বিষাদ লাগবে। হয়তো সকালের নাস্তাটা মুখরোচক হবে আপনার কাছে স্যার, অন্তত এখন, অনুরোধ করলো স্টিলম্যান। ঠিক আছে, একটা নিচ্ছি তাহলে। বিরক্তি বোধ করছে মেরি জনসন। পুরুষ দুজনের আচরণে মনে হচ্ছে এই সাত সকালে সিগার খাওয়া যেন দারুণ আনন্দের এবং উপভোগ্য একটা ব্যাপার। জন হেভেনের প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছে ওরা, বুঝতে পারল মেরি। আসলে পদোন্নতির জন্যে ক্যাপকে খুশি করতে চাইছো তুমি ফিল, হালকা সুরে বলল। একসঙ্গে হেসে উঠল সবাই। ক্যাপ্টেন আর স্টিলম্যান উঠে দাঁড়ালো। ওদিকে দেয়ালের র্যাক থেকে বাপের ওভারকোট নিয়ে এগিয়ে ধরল মেরি। পড়তে সাহায্য করলো ক্যাপ্টেনকে। তারপর বুলু গ্যারিসন ক্যাপটা বাড়িয়ে দিল। পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে চুমু খেলো জনসনের গালে। শেষে ফিরল স্টিলম্যানের দিকে, চোখে সন্দেহ আর চ্যালেঞ্জ। মিস্টার হেভেনের ব্যাপারে আসল খবর ঠিকই বের করব আমি, যদিও নিশ্চিত জানি আমার ধারণায় ভুল নেই।
কিছুই করবে না তুমি, কঠিন সুরে বলল ক্যাপ্টেন। ওর ব্যাপারে কথা বলতে তোমাকে নিষেধ করেছি আমি। কিন্তু জেনি, সেটা ভিন্ন ব্যাপার। নিশ্চয় জেনিকে বলবে ও। জেনি যাতে ওকে জিজ্ঞেস করে সেটাই নিশ্চিত করব আমি। জেনিকে কিছুই বলবে না হেভেন, তর্ক করল স্টিলম্যান। তাকিয়ে থাকলো মেরি, দৃষ্টিতে সন্দেহ। কারণ কাজটার জন্যে ও নিজেই লজ্জিত। কারণ ও ভাববে ব্যাপারটা মিসেস ক্যাসলোনের জন্যে কিংবা তাকে বলার মতো গুরুত্বপূর্ণ কিছু নয়। নিজের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে ওর। মনে হয় না জোর বা তোষামত করে ওর সাথে সুবিধা করতে পারবে কেউ। ঠিক আছে, দেখা যাবে। ফিল স্টিলম্যানকে নিয়ে এগোলো ক্যাপ্টেন। রান্নাঘরের দরজা পেরিয়ে ডানে বাঁক নিয়ে করিডোর ধরে এগোলো। কমান্ডিং অফিসার হিসেবে একতলা এই লগ হাউস ব্যবহার করে ক্যাপ্টেন জনসন। লম্বা বাড়িটার আরেক অংশে থাকে সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন হাউই। চার কামরার হেডকোয়ার্টারকে আলাদা করা সরু প্যাসেজের শেষে জুনিয়র অফিসারদের 3টে কামরা, একই বারান্দা, সবগুলো বাড়ির সামনে। কেবল বড়সড় রান্নাঘরটাই অফিসারদের কোয়ার্টার থেকে আলাদা করেছে ক্যাপ্টেনের কোয়ার্টারকে। ওপাশে পরিবার নিয়ে থাকে 2জন বিবাহিত অফিসার। প্যাসেজ পেরিয়ে প্যারেড গ্রাউন্ডের পাশ দিয়ে এগোলো ওরা। ঘাসের উপর তুষার পড়ে আছে। গ্রাউন্ডের ওপাশে 2টো ব্যারাক। পুরো পোস্টের সৈনিকদের সাড়া পাওয়া যাচ্ছে না খুব একটা। ব্যারাকের পেছনে উইন্ড ভ্যালি শুরু। সবুজ উপত্যকার ঘাস ছাড়িয়ে সিডার, পাইন আর স্পুসের ঝাড়ের পেছনে আবছাভাবে পাহাড়ের বরফাবৃত শরীর দেখা যাচ্ছে। উপরে চোখ তুলে তাকালে দেখা যাবে মেঘহীন ঝকঝকে নীল আকাশ। বামে মোড় নিয়ে প্যারেড গ্রাউন্ডে দক্ষিণে চলে এলো ওরা। সখানে গজ দূরে বিশাল 2টো দালান, হেডকোয়ার্টার, পোস্টের অফিস। রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল ক্যাপ্টেন। ঠোঁট থেকে সিগার সরিয়ে সাইজ ঝাড়ল। প্যারেড গ্রাউন্ড ধরে তাকালো ব্যারাকের দিকে। সত্যিই কি একটা মেয়ে, ফিল? জি স্যার, আমি দুঃখিত যে মেরির কাছ থেকে লুকাতে পারিনি। ঠিকই সন্দেহ করে বসেছ। শুরু হলো কিভাবে ঠিক জানি না। আসলে এ সম্পর্কে আগ্রহ না থাকায় জানতে চাইনি। কারো যাতে খুব কৌতূহল না হয় আসল ঘটনা জানতে পারবে। মুহূর্তের জন্য চিন্তিত দেখালো স্টিলম্যানকে। ভাবলো কি জানো, তারপর উজ্জ্বল হলো মুখ। পারবো বোধ হয়। মেস অফিসার হিসেবে সোলপিন্সের কাছ থেকে ওয়াইন সাপ্লাই নিয়ে আমি অর্ডার দেওয়ার জন্যে ওর কাছে যাওয়া যেতে পারে। কাজটা এখনই করো ফিল, করে ফেলো, ম্লান সুরে বলল ক্যাপ্টেন। খারাপ একজন অফিসার যদি আমার অধীনে থেকে থাকে তো আগে ভাগেই জানতে চাই। অ্যাডজুটেন্ট বিল্ডিংয়ের কাছ থেকে আলাদা হয়ে গেল 2জন। ব্যারাক পেরিয়ে স্টবলে চলে গেল ফিল স্টিলম্যান। কিছুক্ষণ পর মূল সেন্টিগেট পেরিয়ে বেরিয়ে এলো ফোর্টের বাইরে। 3 মাইল দূরের সাউথ পাসি সিটির দিকে এগোলো। তবে প্রথমেই শহরের দিকে গেল না ও। দক্ষিণে খাড়া রিজগুলোর সমান্তরালে এগোলো মাইল 2 মতো। স্মিথ গ্যালোস হয়ে শহরের উদ্দেশ্যে যাত্রা করলো এরপর। সাউথ পাস সিটির খনি অঞ্চল গড়ে উঠেছে আঁকাবাঁকা আটলান্টিক গালসের ঠিক পাশে। কয়েকশো গজ দূরে ক্যানিয়নের গভীরে নেমে গেছে বিস্তৃত ঢাল। তার আশেপাশে অনেকগুলো শ্যাক। দিন দিন ওগুলোর সংখ্যা বেড়ে চলেছে। মাস 2 মধ্যে নতুন কোনো শ্যাক বা কেবিন তোলার জায়গাই হয়তো থাকবে না আর। জায়গাটাকে আড়াআড়িভাবে চিরে গেছে সরু একটা রাস্তা। এতই সরু যে কষ্টে শিষ্টে পাশাপাশি পার হতে পারবে 2টো ওয়াগন। প্রায় সারাক্ষণই ব্যস্ত থাকে, এমনকি জমজমাট শহরের চেয়েও বেশি ভিড় এখানে। আকরিক বোঝাই ওয়াগন পার করছে মাইনাররা, লম্বা ট্রেনের বগির মতো, একটার পেছনেই আরেকটা। ওগুলোর ফাঁক গলে এগোতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো ফিল স্টিলম্যানকে। জন হেভেনের চিন্তা মাথায় এলো ওর। ক্যাপ্টেন জনসন ইচ্ছে মতো কাজ করার সুযোগ দিয়েছে তাকে, কিন্তু কোনো সেলুনে ঝামেলা বাঁধানোর অনুমতি নিশ্চয় দেয়নি। এমন একটা দায়িত্ব পেয়েছে হেভেন, গোপনীয়তা রক্ষা করাই যেখানে মুখ্য ব্যাপার। প্রিন্স ম্যারিয়নের ওই ঘটনার পর পুরো পোস্টে হেভেনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে সেটা তর্কের ব্যাপার।
হেভেন কি নিজেকে ছোট করে ফেললো না? সেলুনের সন্ডাগুলোর সাথে লাগতে যাওয়া কোনো ভদ্রলোকের কাজ নয়, কোনো আর্মি অফিসারের তো নয়। আরেকটি ব্যাপার মাথা থেকে সরাতে পারছে না ফিল। পদাবনতি পাওয়া একজন অফিসার হিসেবে ঘটনাটা কি ওর বিপক্ষে যায় না? হয়তো সত্যি ওর মধ্যে বিচক্ষণতা নেই, ক্যাপ্টেনের পরিকল্পনার গুরুত্ব অনুধাবন করতে পারেনি, তাই খেয়ালের বশে নিজেকে খেলো করে তুলেছে সারা ক্যাম্পে। যেভাবে একটা মেয়েকে নিয়ে ঝামেলায় জড়িয়েছে, যে কোনো ভদ্রলোকের ভুরু কুঁচকে যাবে। আর স্টামবার্গে জানাজানি হলে হেভেনের ভবিষ্যৎ সৈনিক জীবন মোটেও সুখের হবে না। জন হেভেনের সাথে পরিচয়ের মুহূর্তটি মনে পড়ল ওর। নিছক খেয়ালের বশে কাজ করার মতো মনে হয়নি তাকে, এবং সত্যি কথা হচ্ছে অপছন্দ করার মতো কিছুই চোখে পড়েনি ফিলের। আর ফিল স্টিলম্যান হচ্ছে এমন ধরনের মানুষ, সঙ্গত কারণ অপমান ছাড়া কাউকে অপছন্দ বা অবিশ্বাস করা ওর ধাতের বাইরে। ক্যাপ্টেন জনসনের চেয়েও এত বেশি জানে ভীরু কিংবা অন্তঃসার শূন্য কোনো লোকের পক্ষে ম্যারিয়নকে ধরাশায়ী করা সম্ভব নয়। সাউথ পাস সিটিতে পৌঁছে কুপারের লিভারিতে ঘোড়া রেখে হেঁটে প্রিন্স ম্যারিয়নের উদ্দেশ্যে এগোলো। মাঝপথে মার্ক ব্রিস্টোকে চোখে পড়ল। সচরাচর যা দেখা যায়, দুজন লোকের সাথে কথা বলছে সে। দূর থেকে হাত নাড়ল আইনজ্ঞ। লোক দুটোকে বিদায় জানিয়ে এগিয়ে এলো। হ্যালো সোলজার, হালকা সুরে বলল। গত রাতে ম্যারিয়নের সামনে ছিলে নাকি? মাঝে মাঝে বাহকের কাজ নিয়ে পোস্টের বাইরে যেতে হয় আমাকে। আর দুঃখের ব্যাপার হচ্ছে, এরকম মজার ঘটনার সময় একটা না একটা কাজ ঠিক জুটে যায়, হতাশার সাথে বলল ফিল। আশা করল ব্রিস্টোর কানে যথেষ্ট আন্তরিক শোনাবে। শহরে ছিলে না? দারুণ একটা ফাইট মিস করেছ ফিল। ম্যারিওনে কিছুটা বিস্ময়ের সাথে জানতে চাইল। মৃদু হাসল মার্ক। রাস্তায় চলতে থাকা লোকজনের উপর ঘুরে এলো দৃষ্টি। পরিচিত কারো উদ্দেশ্যে সহাস্যে হাত নাড়ল, তারপর ফিরল ওর দিকে। ফিন্স ম্যারিয়নের সামনে মেঘকে পিটিয়ে আধমরা করে ফেলেছে একা আগন্তুক। বিশ্বাস করি না। লোকটা কে? জানি না, ওর কথা শুনিও নি কখনো। তবে মেঘকে জবর পিটনে দিয়েছে লোকটা। প্রায় মুগ্ধতার সাথে মাথা নাড়ল সে। ভিড়ের দিকে তাকালো আবার। পরিচিত কাউকে দেখতে না পেয়ে ফিলের দিকে মনোযোগ ফিরে এলো। নতুন ওই লোকটার জন্য একটা ম্যাচের আয়োজন করলে কেমন হয়? তোমাদের কোম্পানির কামারের নামটা কি জানো? লপটাস। কিন্তু দুবার ওকে পিটিয়েছে মেঘ। তাতে কিছু আসে যায় না। মেঘ যেভাবে লড়ে, প্রতিপক্ষ ওর মতো বিশালদেহী না হলে জেতার সম্ভাবনা সবসময় ওরই থাকে। ওর লড়াই তো কুস্তির মতো, বুকে চেপে ধরে প্রতিপক্ষকে শেষ করে দেয়। কিন্তু আগন্তুকের সাথে লবটাসের লড়াই হবে সত্যিকার ফাইট, শেয়ানে শেয়ানে, খাসা লড়াই হবে। ওই লোকটার সাথে আলাপ করব আমি, আর লবটাসের দিকটা তুমি দেখবে, কি বলো? ফিল উত্তরে কিছু বলার আগেই পরিচিত কাউকে দেখতে পেল বিষ্ট। লোকটাকে ডেকে ফিরল ওর দিকে। কাজটা চটপট সেরে ফেলো ফিল। দুঃখিত, যেতে হচ্ছে আমাকে। দ্রুত ভিড়ের দিকে এগোলো সে। নিজের পথে এগোলো ফিল স্টিলম্যান। সরু গোপের নিচে বিদ্রুপের হাসি ফুটে উঠল। লবটাস আর হেভেনের ম্যাচ হতে পারে, ভালোই হবে। যেহেতু ক্যাম্পের মধ্যে নিজেকে লড়াকু লোক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে হেভেন। কিন্তু সন্দেহ আছে ফিলের। ওর ধারণা গুরুত্বহীন একটা লড়াই হবে। মার্ক নিজেই হয়তো একটা কথা ভুলে যাবে এক সময়। এটার কথা ভুলে যাবে এক সময়। অদ্ভুত একটা লোক, ভাবলো স্টিলম্যান। ওর ধারটাই এমন, জানে ফিল। কোনো কাজেই বেশিক্ষণ লেগে থাকতে পারে না, ধৈর্য একেবারেই কম। একটা কাজ শুরু করলেও শেষ করার সৌভাগ্য তার হয় না। আর এমন লোকই কিনা মেরি জনসনের স্বামী হবে? নিজেকে গাল বুকে ভাবনাটা মাথা থেকে দূর করে দিল ফিল। ততক্ষণে প্রিন্স ম্যারিয়নের সামনে পৌঁছে গেছে ও। দিনের এ সময় ভিড় থাকে না। জুয়ার টেবিলে গুটি কয়েক লোক, বারের কাছে আছে কয়েকজন, ভবগুরুই বোধ হয়। দূরের এক টেবিলে বসে গল্প করছে 3 পার্সেন্টেজ গার্ল।
ওদের উপর নির্দেশ আছে বিকেলের আগে যেন খদ্দের ধরার চেষ্টা না করে। মর্নিং চার্লি, সোল কোথায়? বয়স্ক এক বারকিপের উদ্দেশ্যে জানতে চাইল ফিল। কিছু ওয়াইন নিতে এসেছি আমি, উপরে জানালো চার্লি। ঘুরে সিঁড়ির দিকে এগোতে পেছন থেকে ওর মনোযোগ আকর্ষণ করলো বারকিপ। তুমি বরং খানিকটা অপেক্ষা করো লেফটেন্যান্ট। একটু আগে মিস্টার প্রিন্সের সাথে দেখা করতে উপরে গেছে লোকটা। মিককে পেটালো যে। বাড়ির কাছে ফিরে এলো ফিল, নিখাত বিস্ময় দু চোখে। মিক মার খেয়েছে? মাথা থেকে ক্যাপ খুলে মেহগনির উপর রাখলো। বারের উপর কোনোই চাপিয়ে ঝুঁকে এলো বারকিপের দিকে। কি হয়েছিল চার্লি, ঘটনাটা খুলে বলো তো। দোতলায় সোল প্রিন্সের অফিস। সিঁড়িটা বার আর সেলুনের পাশের দেয়ালের মাঝখানে। উপরে উঠে কেবল একটা দরজার সামনে শেষ হয়েছে। বড়সড় একটা কামরা এবং নিঃসন্দেহে বিলাসবহুল। দুই জানালার মাঝামাঝি রোল টপ ডেস্ক, পাশেই দেয়ালের সাথে লাগোয়া আয়রন সেফ।